হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর রয় অ্যান্ড মার্টিন বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রয় অ্যান্ড মার্টিন বইয়ের 164 পৃষ্ঠায় পেয়ে যাবে। ঠিক আছে, একের দাগের কি আছে দেখো। বলছে একটি লুডোর ছক্কার তল সংখ্যা। একটা লুডো, তোমরা লুডোর ছক্কা নিশ্চয়ই দেখেছো। সেটা হচ্ছে ঘনক আকৃতি বিশিষ্ট এবং ওর তল সংখ্যা হয় কতগুলো বলো তো? 6টা। আচ্ছা, এটা তোমাদের ক্লাস 4 অর্থাৎ বাংলায় হবে 6টি। অর্থাৎ তোমার লুডোর ছক্কাটা যদি এরকম দেখতে হয়, এইরকম দেখতে হয়, এই ওপর নিচে এই সাইডে আর পিছন দিকে সামনের দিকে মোট 6টা থাকবে। যে ত্রিভুজের 3টে বাহুই সমান তাকে কি ত্রিভুজ বলা হয়? যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজ বলে। ড্যাশ সংখ্যা মৌলিক বা যৌগিক কোনোটি নয়। এক সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? 10 যুক্ত 12, 12 আর 10 22টা। 22টা মানে হচ্ছে রাত 10টা বাজবে। ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম কি? ধরুন ইটের মতো দেখতে হচ্ছে এরকম, এটাকে বলা হচ্ছে আয়তঘন। আয়তঘন বা সমকোণী চৌপল বলতে পারো। সমকোণী চৌপল, আয়তঘন বা সমকোণী চৌপল। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে ড্যাশের কাজ হবে। প্রথমে কি কাজ হবে? সরল অঙ্কে যদি কোনো বন্ধনী না থাকে তাহলে ভাগের কাজ হবে। ঠিক আছে, ভাগের কাজ হবে। নজোড়া একটি কলম সমান কটি কলম? এক জোড়া মানে 2টো, নজোড়া মানে 9 দুগুণে 18, 18টার একটা 19টা, তাহলে মোট 19টা কলম হয়ে গেল। জেড এ ওয়াই বি এক্স সি ডব্লিউ ডি এর পরের বিন্যাসটা কি হবে দেখো। এই দ্বিতীয়টা কিভাবে এসছে দেখো, এ বি সি ডি, তাহলে লাস্টেরটা হচ্ছে ই হবে। আর এদিকে দেখো ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড, মানে আগেরটা চলে আসছে ভি, তাহলে ভিই হয়ে গেল। 2-এর দাগে দেখো সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে বলেছে। আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক। দিদির বয়স 18 বছর হলে তাহলে আমার বয়স কত হবে? আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক। দিদির বয়স 18 বছর বলেছে, তাহলে আমার অর্ধেক মানে 18 ভাজিত 2, তাহলে কোনটা হবে? 18 ভাজিত 2। টিক চিহ্ন দিতে বলেছে, টিক চিহ্ন দিয়ে দিলাম। 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে কম না বেশি? নিশ্চয়ই 8 প্যাকেট বিস্কুটের দাম বেশি হবে 3 প্যাকেটের থেকে। দুটি পরস্পর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক হবে কেবলমাত্র কটা? দুটি পরস্পর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক হবে শুধুমাত্র একটি। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক। রসগোল্লার আকার কিসের মতো? রসগোল্লার আকার গোলকের মতো। যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটা শুধু 10 দিয়ে বিভাজ্য, না 2 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য, 10 দিয়ে বিভাজ্য। শূন্য থাকা মানে 2 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য এবং 10 দিয়েও বিভাজ্য। 1-এর থেকে ছোট ভগ্নাংশটি কোনটা হবে? 17/11 না 11/17? 11/17। নিচের ভগ্নাংশগুলি উত্তর দিতে বলেছে। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? একটি যমজ মৌলিক সংখ্যা লেখো। যমজ মৌলিক সংখ্যা হচ্ছে সেই দুটো মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলবো যে দুটো মৌলিক সংখ্যার অন্তর অর্থাৎ বিয়োগফল 2 হবে। যেমন ধরো একটা যমজ মৌলিক সংখ্যার উদাহরণ দিতে বলেছে। ধরো 2 আর 3 নিচ্ছে। 2 দেখো 2ও হচ্ছে মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, কিন্তু ওদের মধ্যে ডিফারেন্সটা দেখো 2, 3 এক ডিফারেন্স, তাহলে এরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা নয়। কিন্তু 3 আর 5 নাও, দেখো 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স কিন্তু 2। আবার 5 আর 7 নাও, দেখো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এইগুলোকে যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো। আবার 7 আর 11, 7-এর পর 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 7-11 কিন্তু এরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা নয়, কারণ এদের মধ্যে ডিফারেন্স কিন্তু বেশি হয়ে যাচ্ছে 4। বোঝা গেল? প্রদত্ত চিত্রটির পরিসীমা হিসাব করে লিখতে বলেছে। দেখো এখানে সমস্ত বাহুগুলো দিয়ে দিয়েছে, পরিসীমা বার করতে হবে। তো 12 আর 18
12 আর 18 30, 30 আর 6 36, 36 আর 12, 36 আর 12, 36 37 38 আর 10 48, 48 আর 2 50, 50 আছে 56, তাহলে 56 মিটার। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে বলেছে 105কে 18 দিয়ে। ঠিক আছে, দেখো 105কে 18 দিয়ে, তাহলে এই 18টাকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো 2 দিয়ে 9 দুগুণে 18, 3 তিরিকে 9, তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হলো। তাহলে 105 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, এই হলো। এবার 105কে আমি 2 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10, 2 1কে 2, 210 গুণিত 3 গুণিত 3, তারপর 3 0, এবার এই দুটো গুণ করবো, 3 0 0, 3 1কে 3, 3 দুগুণে 6, 630 গুণিত 3, আবার দেখো 3 0 0, 3 তিরিকে 9, 3 6 18, তাহলে 1890 হয়ে গেল। এটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করা। তারপরে বলেছে দেখো 4 কিগ্রা 23 গ্রাম সমান কত গ্রাম? 1 কিগ্রা মানে 1000 গ্রাম, 4 কিগ্রা মানে 4000 গ্রাম, 4000-এর সঙ্গে 23 যোগ করলে 4023। ঠিক আছে, 4023 গ্রাম, বোঝা গেল। এরপরে 4-এর দাগের দেখো, বলছে আমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1832টি ছোটদের গল্পের বই, 807টি উপন্যাসের বই এবং 398টি কবিতার বই কেনা হবে। তাহলে মোট কতগুলি বই কেনা হবে? তাহলে কি মোট বার করতে বলেছে, মানে যোগ করতে হবে। তাহলে যোগটা করি, দেখো 1832, তোমরা লিখবে এটা যে গল্পের বই 1832, উপন্যাসের বই হচ্ছে 807, আর 398টা হচ্ছে কবিতার বই। তাহলে আমি এটা যোগ করে দিই, দেখো 8 আর 2 10 আর 7 17, 17 7 হাতে 1, 9 আর 1 10 আর 3 13, 13 3 হাতে 1, 8 আর 8 16, 16 16 আর 17, 17 18 19 20 0 হাতে 2, 2 আর 1 3, তাহলে 3037টি বই কেনা হবে। ওকে, মোট কতগুলি বই কেনা হবে? 3037টি বই কেনা হবে। এবার দেখো ক্ষয়েরটা, একটি কমলা লেবুর দাম 12 টাকা হলে 8টি কমলা লেবু কিনতে ক টাকা খরচ হবে? খুব সহজ ব্যাপার, গুণ করে দিলেই হয়ে যাবে। 12 গুণিত 8, 8 12 96 টাকা, খুব সহজ অঙ্ক দিয়েছে। গয়েরটা, রতন কাকু গত 3 সপ্তাহে মোট এতটি খবরের কাগজ বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন? 3 সপ্তাহ মানে 3 সপ্তাহে 21 দিন, তার মানে 21 দিনে এতগুলো, তাহলে একদিনে কি হবে? 21 দিয়ে ভাগ করতে হবে। এবং এটা কি বলেছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগটা করতে হবে। তাহলে 45 15, ঠিক আছে, দেখো 45 15 সেটাকে ভাগ করছে কত? 21 দিয়ে, যেহেতু 3 সপ্তাহ বলেছে। এবার এটাকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 3 7 21, তাহলে 45 15 ভাজিত 3 ভাজিত 7। ওকে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, দেখো 45 15কে প্রথম 3 দিয়ে ভাগ করব, 3 1কে 3, 1 5, 3 5 15, 1, 3 0 0 5, আচ্ছা এখানে 1 নামবে, তাহলে 3 5 15, তাহলে কত হচ্ছে? 1505, 1505 ভাজিত 7। এবার এই 1505কে আবার 7 দিয়ে ভাগ করবে, দেখো 7 দুগুণে কত? 14, 1 0, 7 1কে 7, 3 5, 5 7 35, অতএব 215টি। তাহলে উত্তরটা কি হয়ে গেল? উত্তরটা হয়ে গেল যে রতন কাকু একদিনে 215টা কাগজ বিলি করেছে। ওকে, এবার 5-এর দাগে বলছে নিচের তথ্যগুলি থেকে গল্প লেখো এবং কষে দেখাও। বেঞ্চের সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা, 7টা বেঞ্চে 42 জন, একটা বেঞ্চে কত? তাহলে আমরা যদি লিখি যে একটা শ্রেণীকক্ষে 7টা বেঞ্চ আছে এবং মোট 42 জন ছাত্রছাত্রী এসছে, 42 জন ছেলে মেয়ে এসছে। একটি শ্রেণীকক্ষে 7টি বেঞ্চ আছে এবং ওই শ্রেণীকক্ষে 42 জন ছেলে মেয়ে এসছে। তো প্রতি বেঞ্চে যদি সমান সংখ্যক ছেলে মেয়ে বসে, তাহলে একটি বেঞ্চে
কতজন ছেলে মেয়ে বসবে, এটা হচ্ছে গল্পটা। তাহলে 7টি বেঞ্চে 42 জন বসলে 7টা বেঞ্চে 42 জন বসেছে, তাহলে একটা বেঞ্চে কি হবে, ভাগ করতে হবে 42কে 7 দিয়ে, 6 7 42, তাহলে একটা বেঞ্চে কতজন বসছে, 6 জন ছেলে মেয়ে বসেছে। বুঝা গেল? এবার সরল করো, এখানে দেখো দুটো সরল আছে, দুটো সরলে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো এখানে কয়েকটা কত বলেছে, 40 ভাজিত 5 বিয়োগ 10 যুক্ত 2। তো প্রথমে ভাগের কাজটা করতে হবে, 5 8 40 বিয়োগ 10 যুক্ত 2, তারপর যোগের কাজ করবে। যোগের কাজ মানে 8 আর 2 10, মানে 8 যুক্ত 2 বিয়োগ 10, কারণ এর আগে যোগ আছে, এইটার আগে যোগ আছে, এটার আগে কিন্তু বিয়োগ আছে, এর সঙ্গে যোগ করতে পারবো না। তাহলে 8 আর 2 10 হলো, 10 থেকে 10 বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কয়ের অ্যান্সারটা কিন্তু 0 হয়ে গেল। আর ক্ষয়ের অঙ্কটা, এটাও আমি টুকছি। দেখো ক্ষয়ের অঙ্কটা আছে 61 বিয়োগ 6, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে এটা সেকেন্ড ব্র্যাকেট ভাজিত 11 গুণিত 3। তো এটাতে কি করবো, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। তাহলে 61 থেকে 6 বিয়োগ করে 55, 55 ভাজিত 11 এই হলো গুণিত 3। তাহলে 55কে 11 দিয়ে ভাগ করলে 5 11 55 গুণিত 3, তাহলে 5 3 কত হয়ে গেল, 15 হয়ে গেল, এটা অ্যান্সার। এরপরে চেয়েছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। বিষমবাহু ত্রিভুজে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান, মানে সমান নয় অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে এবং বাহুগুলোর দৈর্ঘ্য মেপে লিখতে বলেছে। তো তোমাদের এটা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে বলেছে, তোমরা ওটা আঁকবে। দেখো আমি একটা এঁকে দিচ্ছি, এইভাবে নিলে, এই নিলে, আর মোটামুটি ধরো এইরকম জায়গায় বিন্দুটা নিলে, আর সোজাসুজি নিলে কিন্তু বাহু সমান হয়ে যাবে। তাই এটা এরকম নিলে আর এটা এরকম নিলে, এবং নাম দিলে এ বি সি। এবার বাহুগুলোর মাপ দেখো কত কত হচ্ছে, এখান থেকে যদি এটা মাপি তাহলে কত হচ্ছে, দেখো 5.3, তাহলে এইটা হয়ে গেল 5.3 সেমি। ওকে, আচ্ছা এটা কত হয়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে 4.3, এটা হচ্ছে 4.3 সেমি হয়ে গেল। আর এটা কত হবে, এটা হচ্ছে 3 সেমি, তাহলে এটা 3 সেমি। তাহলে 3টে বাহু কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। তো এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তো আমাদের 2 নম্বর প্রশ্নপত্রটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।